আমরা শুনবো। এই ভালো কাজগুলির জন্য আমরা আমাদের যেখানে প্রজন্ম আছে তারা যেন ওগুলোকে ফলো করতে পারি, অনুসরণ করতে পারি। কিন্তু কিভাবে পারবো? বছরে একটা অনুষ্ঠান করলে তো কি বেটাতে হবে না, না দুইটা। তার মানে ওনার যে স্মৃতিচারণ এগুলা স্কুলের ছাত্রদের নিয়ে এসে অথবা সামাজিক কোনো সংগঠনের মাধ্যমে এগুলাকে বর্ণনামূলক, মানে ওনাকে ওখানে গিয়ে কিছু বলা যে উসমানী সাহেব এই ছিলেন, এই উনার গুণাবলী ছিল, উনি আপোষ করেন নাই, উনি উনার পার্সোনালিটি এত স্ট্রং ছিল, উনি পদত্যাগ করেছেন, কারো তোয়াক্কা করেন নাই, উনার মানে আইডিওলজি অত্যন্ত স্ট্রং ছিল। এগুলো যদি আমরা বলতে পারি তাহলে ওখান থেকে লার্নিং যে প্রসেস ওখান থেকে কিছু শিখবে আমাদের এই প্রজন্ম। আমিও রিটায়ার করে গিয়েছি, এখানে স্যাররা আরো অনেক আগে রিটায়ার করেছেন, আমাদের পড়ন্ত লাইফ। তারপরেও বলছি আমাদেরকে যেখানে কাজে লাগাবে। আর খুব সুন্দর আপনার দাবিগুলো, এগুলো পয়েন্ট, মানে উনার একটা জীবনের একটা অংশ। উনি যেহেতু আমাদের এই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, উনার সম্বন্ধে 4টা লাইন কেন প্রাথমিক পাঠ্যপুস্তকে আসবে না? এখানে বিধানচন্দ্র স্যার চলে গিয়েছেন, উনি চেষ্টা করলে একটা দুপাতায় একটা বড় ছোট্ট বায়োগ্রাফি আসতে পারে। এবং আমাদের এই সরকার যদি আগান, আমাদের উপদেষ্টা মধ্যে নিয়ে সাক্ষাৎকারের একটা ডেট নিয়ে দেখা করে 2-3টা দাবির মধ্যে অ্যাক্টিভ হলে তো ভালো, ওনাকে জানতে হবে, তাই না? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে এই অনুষ্ঠানগুলিতে রাকিবকে বলবো আপনার এই যে প্রচার সম্পাদক দিয়ে এগুলো আরো বড় আকারে দাওয়াতি কাজ করবেন, যাতে বিভিন্ন স্তরে, নট অনলি সিলেটি, এই 100-150 না, 500-700 না, 1000 লোক আসবে বিভিন্ন সেক্টরে, সবাই জানবে হোয়াট উনি কি ছিলেন, কিভাবে আপোষ করেন নাই, ন্যায় নিষ্ঠা এবং সত্যের সাথে কিভাবে জীবন পরিচালনা করেছেন, কিভাবে উনি সর্বাধিনায়কের দায়িত্ব পালন করে এই দেশটাকে স্বাধীন করে দিয়েছেন, এগুলো জানবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আর সর্বশেষ আল্লাহ উনাকে যেন জান্নাতের সর্বোচ্চ মুকাম জান্নাতুল ফিরদৌস নসিব করেন, আমিন। সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমাদের অনেক অতিথি আপনারা সামনে বসে আছেন, সবাই তো আর নাম ধরতে পারতেছি না, তবে যার যার দেখতেছি আমি আমাদের বিশিষ্ট ব্যাংকার জনাব নাইমুল ইসলাম সাহেব, জনাব এবাদুর রহমান সাহেব, জনাব বিপুল কবির লস্কর সহ আর অনেকে উপস্থিত আছেন। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। শফিকুর রহমান তরফদার সাহেব দেখলাম একটু আগে এখানে বসা ছিলেন। আমি জনাব রাফিকে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সৈয়দ তানজিম মুক্তাদির রাফিকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর খাবার অত্যন্ত ডিসিপ্লিন হবে, আপনারা যারা বসে থাকবেন তারাই খাবার পাবেন, কেউ উঠলে খাবার পাবেন না। এখন বক্তব্য রাখবেন ইয়ার ভাইস মার্শাল জনাব এহসানুল গনি চৌধুরী, আমাদের জেনারেল এমএজি উসমানী সাহেবের ভাতিজা জনাব এহসানুল গনি চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর ইফতেখার, জাস্টিস আবু তারেক এবং মঞ্চভূষ্ট সুধীজন এবং সামনের সাইডে বসা আজকের অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই উসমানী পরিবার থেকে এবং উসমানী ট্রাস্টের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মিস্টার রকিবকে, যে বঙ্গবন্ধুর স্মৃতি পরিষদ জেনারেল উসমানীর আজকে জন্মদিবস উপলক্ষে যে দোয়া মাহফিল এবং আলোচনা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি জেনারেল উসমানীর কর্মজীবন সম্বন্ধে কিছু বলবো না, এর জন্য বলার জন্য এখানে মঞ্চে অলরেডি উপস্থিত আছেন ওনার সহকর্মী বৃন্দ। আসসালামু আলাইকুম। আমি পারিবারিকভাবে দু একটা ঘটনা আপনাদেরকে জাস্ট স্মৃতিবন্ধন করতে চাই। যেটা আমি দেখেছি যে দিনের পাকিস্তান, সবাই পশ্চিম পাকিস্তান 71 আগে জেনারেল উসমানী
কে তখন সবসময়ই কিন্তু পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন একটা থ্রেট মনে করত। যেটা কিভাবে আমি বুঝলাম, 71 সালের মার্চ মাসে যখন ইলেকশনের পরে যখন দেশে অস্থিতিশীল অবস্থা ছিল, আমি দেখলাম যে আমার চাচারা জেনারেল ওসমানীকে কখনো এক বাসায় রাখতেন না, 2-3 দিন এক একটা বাসায় থাকতেন, আমাদের আত্মীয় স্বজনের বাসায়। আমার চাচা মফি ওসমানী, মুসলি ওসমানী, আমার ফুপা সালাউদ্দিন ফুপা, ওনারা এই কাজটা করতেন। তো সেই হিসাবে মার্চের 23 তারিখ 24 তারিখ রাত্রে কিন্তু উনি আমাদের বাসায় ছিলেন, আমরা সায়েন্স ল্যাবরেটরিতে থাকতাম, এবং 25 তারিখ সকালবেলায় উনি ওনাকে নিয়ে অন্য একটা বাসায় গেলেন। আর 25 তারিখে ছিল কাল রাত্রে, ওই দিনে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এবং এই 25 তারিখ থেকে যারা এখানে মঞ্চ উপস্থিত আছেন তারা হয়তো বলতে পারবেন, আর সামনের সারির হয়তো জানবেন না কি অবস্থা ছিল মার্চের সেই 25 তারিখ, 26, 27, 28 সেই সময় কি অবস্থা ছিল। উনি এই 4 দিন কিন্তু একটা বাসায় একা ছিলেন, আর চাচারা যে খাওয়া দাওয়া দিয়ে গিয়েছিলেন তুলে নিয়েছিলেন। এবং যখন কারফিউ ভাঙলো 29 তারিখ, সেই দিন এই জন্ম, এবং সেদিন আমার চাচা মুফতি ওসমানী, তারপরে ফুপা সালাউদ্দিন সাহেব, উনারা নিজের জীবন বিপন্ন করে উনাকে নিয়ে বুড়িগঙ্গা নদীকে নিয়ে যান এবং একটা নৌকা ভাড়া করে দেন। এবং আপনারা জানেন, অনেকে হয়তো ছবিতে দেখছেন যে চাচা জেনারেল ওসমানীর সবচেয়ে আইডেন্টিফাই, ওনাকে চেনা যেত ওনার মোচ দিয়ে। সেই মোচ এবং দাড়ির মোচ কেটে এবং ওনাকে একজন পীর সাহেবের মতো করে নৌকা দিয়ে দিলেন, ওনাকে নেক্সট গন্তব্য দিয়ে দিলেন। আমি এই কথাটা কি জন্য বলছি, যে পরিবারের সাথে পরিবারের যে সাপোর্টটা ছিল ওনার প্রতি, সবাই সে সময় আমার চাচারা দেখে দিয়েছে। এবং যখন 71-এর পরে যখন দেশ স্বাধীন হলো, তখন যখন চাচা মন্ত্রী ছিলেন এবং অন্যান্য বিভিন্ন কাজে ছিলেন, উনি কিন্তু কখনো পরিবারকে ছাড়েন না, পরিবারের সমস্ত অনুষ্ঠানে কিন্তু উনি আসতেন। আরেকটা ঘটনা আমি বলি, যেটা হয়তো এখানে অনেকেই জানেন না, আমাদের সামনে ইলেকশন আসতেছে, অনেকে হয়তো আমরা ইলেকশনে দাঁড়াবো, বাট এইরকম একটা জিনিস উনার জীবনে যখন ঘটেছিল, অলরেডি আপনারা কিছু শুনেছেন ওনার সম্বন্ধে। উনি ইলেকশন করেছেন 2 বার, যেটা কিন্তু কিভাবে করেছেন, সবাই যে বলে উনি খুব অনেস্ট, সিনসিয়ার, ইন্টিগ্রিটি নিয়ম মানুষ ছিলেন, সেটা উনি দেখিয়েছেন। কিভাবে 70 ইলেকশনের সময় উনার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি থেকে আসলো, উনি ওনার আমাদের বাড়ির পাশে যে মায়ের জমি আছে, ওই জমি বিক্রি করে উনি ইলেকশন করেছিলেন। 78-79 সালে যে ইলেকশন হলো, ওই ইলেকশনটা করলেন ওনার যে বনানীর যে বাসা, যে ডিওএইচএস এর মধ্যে, ওইটা বিক্রি করে উনি ইলেকশন করলেন। তো এই জিনিসটা আজকের প্রজন্ম হয়তো শুনলে হয়তো আশ্চর্য হবে এবং বলবে যে এটা একটা গল্পের মতো, যে ইলেকশন করতে হলে নিজের জায়গা জমি বিক্রি করে ইলেকশন করতে হবে। আমি এই কথা জিনিস আপনাদেরকে জানালাম এই জন্য যে ওনাকে যদি আমরা মনে করতে চাই, এবং তখন আমাদের উচিত হবে এই জিনিসগুলি, ঘটনাগুলি মানুষকে জানানো, যে এটাও পসিবল, এটা হয়েছে, এই বাঙালি করেছে। দেশপ্রেম কাকে বলে, অনেস্টি, ইন্টিগ্রিটি কাকে বলে, উনি কিন্তু দেখিয়ে দিয়েছেন। এটাই আমরা আজকের যে প্রজন্ম, নতুন প্রজন্মকে যদি আমরা জানিয়ে দিতে পারি, তখনই অ্যাকচুয়ালি ওরা আপনার শান্তি পাবেন। এবং আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত দর্শক করুক। আর আমি আমার পরিবার থেকে সবার আপনাদের কাছে দোয়া চাই, যে আমার আব্বা, চাচারা, আমার দাদারা যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ যারা তাদেরকে ব্যস্ত দর্শক করুন, এবং যারা বেঁচে আছেন যারা সুস্থ এবং গুড হেলথ
맞아. 이제 사람. 언어 붙여놨으니까.